প্রিয় বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে 2016 প্যানেল বাতিল হয়েছে এবং আমাদের অনেক যোগ্য ভাই বোনদের চাকরি চলে গিয়েছে। এই চাকরি চলে যাওয়ার যন্ত্রণা এটা কিন্তু খুব মারাত্মক এবং যে ভাই বোনেদের চাকরি চলে গিয়েছে সে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী হোক না কেন, এই কঠিন পরিস্থিতিতে তাদের যন্ত্রণার সমব্যথী, তাদের কষ্ট সত্যি অবর্ণনীয়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তার পাশে দাঁড়াচ্ছি এবং যারা দুর্নীতি করেছে তাদের আহ, উপযুক্ত শাস্তি হোক, এটা চাইছি। সঙ্গে সঙ্গে যারা এই শিক্ষক অবৈধ শিক্ষক নিয়োগ নিয়ে যারা রাস্তায় অনেক দিন ধরে আছেন, তারাও যেন সঠিক বিচারটা পান, সেটাও কিন্তু আশা করছি। তবে তারা 2016 রায় আপনারা অলরেডি পড়েছেন, আমরা কম বেশি সবাই পড়েছি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং অনেকের অভিজ্ঞতালব্ধ অনেক লোকেদের সাথে কথা বলে কয়েকটি প্রশ্ন আমাদের কিন্তু সবারই মনে যাচ্ছে এবং আমরা উত্তরও খুঁজছি। তাই কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেমন 2016 এই প্যানেলটা বাতিল হওয়ার পরে এসএলএসটি যে নতুন পরীক্ষা হবে, সেটা কবে পরীক্ষাটা হতে পারে, কি কি পরীক্ষা হতে পারে, কারা পরীক্ষায় বসতে পারবেন, পরীক্ষা হলে কাদের বেশি লাভের সম্ভাবনা হতে পারে বা কারা বেশি লাভবান হবেন, আর সিলেবাস কি হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে, অনেকেই এই প্রশ্নটা আমাকে করছেন। সুতরাং এই প্রশ্নগুলোর কিছু যৌক্তিক উত্তর খোঁজার চেষ্টা করছি। এটা নয় যে আমি নির্দিষ্ট করে বলে দিলাম না এটাই হবে, সেটা নয়। কিছু যৌক্তিক আলোচনা, কিছু অভিজ্ঞতালব্ধ আলোচনা এখানে খোঁজার চেষ্টা করছি। আশা করি এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে। তা চলুন তাহলে একটু এগিয়ে যাওয়া যাক প্রথম প্রশ্নটার দিকে। এবং এই প্রশ্নগুলোর থেকেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন মনে জাগে, তাহলে আপনারা অবশ্যই আহ, আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেখি প্রথম প্রশ্নটা, কবে পরীক্ষা হতে পারে। আচ্ছা, পরীক্ষা হতে পারে। আহ, পরীক্ষা কিন্তু আমাদের, আপনারা রায় দেখেছেন, পরীক্ষা কিন্তু ফ্রেশ পরীক্ষা হবে এবং পরীক্ষায় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া আছে যে 3 মাসের মধ্যেই পরীক্ষা নিতে হবে, এরকম একটা রায় দেওয়া আছে। এইবার আমরা সেটাকে একটা যৌক্তিক আলোচনা করছি। যৌক্তিক আলোচনাটা এরকম যে একটা সম্ভাব্য সময় আমরা ধরছি। সম্ভাব্য সময়টা কিরকম, যে 2 মাসের মধ্যে পরীক্ষা হবে, বা 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, বা 4 মাসের মধ্যে, বা 5 মাসের মধ্যে, নাকি আরো বেশি সময় লাগবে। এবার দেখুন, পরীক্ষা যখন হচ্ছে, পরীক্ষাটাতে কিন্তু সংখ্যাটা অনেক এবং সময়টা পরীক্ষার সময়টা যেহেতু 3 মাস বলা আছে, সুতরাং আমার দিক থেকে যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে যেটা মনে হয় বা অনেকের সঙ্গে আলোচনা করে যেটা মনে হয়, যে আমরা কিন্তু 3 মাসের মধ্যে সার্কুলার বা একটা প্রসেসিং দেখতে পাবো। কিন্তু 3 মাসের মধ্যেই যে পরীক্ষা হবে এরকমটা নাও হতে পারে। সেক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্টের এপিল আবার করে সময়টা একটু বেশি চেয়ে নেওয়া হতে পারে রাজ্য সরকারের কাছ থেকে বা এসএসসির কাছ থেকে, যে না, আমাদের প্রসেসিং এ একটু সময় লাগবে, আপনারা একটু সময় দিন। সেক্ষেত্রে সেই সময়টা কিন্তু হয়তো গ্রান্টও হতে পারে। কারণ এটা একটা বড় পরীক্ষা, আপনারা জানেন। অনেক আহ, এর মধ্যে অনেক সিস্টেম জড়িত আছে, প্রশ্ন তৈরি করা, তারপরে হচ্ছে আপনার সেগুলোর কোথায় কোথায় পরীক্ষা হবে সেগুলো ঠিক করা, তারপরে পরীক্ষার্থীদের এডমিট দেওয়া, আহ, এই অনেক কিছুই জড়িত আছে পরীক্ষাতে। সুতরাং প্রসেসিংটা কিন্তু আমরা মোটামুটি আশা করতে পারি যে 3 মাসের মধ্যেই হবে, আরম্ভ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে পরীক্ষাটা আরো 1-2 মাস পিছিয়ে হয়তো দেখা গেল সেটা 4-5 মাসে, 5 মাসের নাগাদ পরীক্ষাটা একটা হওয়ার সম্ভাবনা আহ, আশা করছি। কারণ সময় চাইলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে প্রসেসিং যখন দেখবে বা একটা পজিটিভ সাইন দেখবে যে না, পরীক্ষার জন্য এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আরো সময় চাইলে পাওয়ার সম্ভাবনাটি বেশি। এটা ব্যক্তিগতভাবে মনে হয়। তবে সেক্ষেত্রে একটু রিল্যাক্সেশনও থাকতে পারে। তবে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের কথাটা মনে রাখবো। তাহলে এটাই আমাদের পরীক্ষার একটা কিন্তু সম্ভাব্য সময় আমরা একটু আলোচনা করে নিচ্ছি এবং সম্ভাব্য সময়টা এরকমই আহ, হচ্ছে। আচ্ছা, তাহলে এবার পরের প্রশ্নে আসি, কি কি পরীক্ষা হতে পারে। তারপরে আপনারা যখন দেখেছেন যে রায়ের অলরেডি জানি, আমরা কেস সম্পর্কেও জানি যে পরীক্ষা কিন্তু, দেখুন, পরীক্ষা কিন্তু একটা পরীক্ষা নয়। পরীক্ষার চাকরি যাদের গিয়েছে, 16,000 চাকরি যাদের গিয়েছে, তাদের কিন্তু, তাদের মধ্যে 9-10-এর আছেন, 11-12-এর শিক্ষকরা আছেন, ক্লার্ক আছেন এবং গ্রুপ ডি কর্মীরা আছেন। তার মানে শিক্ষক শিক্ষাকর্মী সবাই আছে। তাহলে পরীক্ষা নিতে হলে কিন্তু এই 4টা পরীক্ষাই নিতে হচ্ছে।
সুপ্রিম কোর্টের অর্ডার মেনেই কিন্তু 4টা পরীক্ষাই নিতে হচ্ছে। একটা পরীক্ষা নিয়ে তো আর 4টা সমস্যার সমাধান হচ্ছে না। এবং এই 4টা পরীক্ষা নেওয়া কিন্তু একটু সময় সাপেক্ষ। আপনাদের আগেই বললাম যে 4টা পরীক্ষা নেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। যে আমরা একটা 9-10 এর পরীক্ষা নিলাম, 11-12 এর পরীক্ষা নিলাম, একটা হয়ে গেল না কিন্তু। বা একটা পরীক্ষা নয়। তাহলে 4টা পরীক্ষা নিতে হচ্ছে। সেক্ষেত্রে সময় আ মা এসএসসি থেকে বা পর্ষদ থেকে নির্দিষ্ট সময় হয়তো চাইবে এবং এর জন্য প্রসেসিং এর সময় আশা করি সুপ্রিম কোর্ট থেকে চাইলে সেটা পাওয়াও যাবে। তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে আমরা 4টা পরীক্ষা আমাদের হচ্ছে 9-10 এর সাবজেক্ট, এসএলএসটি, 11-12 এর সাবজেক্ট, ক্লার্কের পরীক্ষাটা এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা। 4টা পরীক্ষাই হচ্ছে এবং এর জন্য আমাদের কিন্তু উপযুক্ত ভাবে রেডি থাকতে হবে। যাদের পরীক্ষাটা হচ্ছে, যারা যে পরীক্ষায় বসবেন। এবার কারা কি পরীক্ষায় বসবেন সেটা তো পরে সার্কুলার দিলেই বোঝা যাবে। একই দিনে পরীক্ষা হবে কিনা সেটাও সার্কুলার দিলেই বোঝা যাবে। কিন্তু সেটা আগে থেকে বলা সম্ভবও নয়। সুতরাং সেই জায়গাগুলো সার্কুলার দিলে স্পষ্ট হবে। এখন আমাদের ধরে নিতে হবে যে আমরা একটা মোটিভ নিয়ে যে না আমি 9-10 এ বসবো বা আমি 11-12 এ বসবো। যারা শিক্ষাকর্মী হিসেবে বসতে চান, না আমি ক্লার্কে বসবো বা আমার যোগ্যতা এটুকু আছে আমি গ্রুপ ডি তে বসবো। এরকম করে আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি নেওয়া উচিত। তবে আমরা কিন্তু একদম মোটামুটি ভাবেই এটা ধরে নেওয়া যায় যে পরীক্ষা কিন্তু হচ্ছেই এবং পরীক্ষা কিন্তু আ সুপ্রিম কোর্টের যেটা রায় সেটা পরীক্ষার দিকেই রায়। এবং সেই রায় যারা বিবেচনা করবেন, যারা এই মনে করুন সরকার পক্ষ বা যারা এই রায়ের 26,000 এর নিয়োগের পক্ষে ছিলেন যে 26,000 থাক, তারা কিন্তু অবশ্যই দেখবেন যে তারা পরীক্ষা নেওয়ার একটা সাপোর্টে থাকবে। কারণ পরীক্ষা নিলে সেই অনেকটা সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। নাহলে এই জটিলতাটা থেকেই যাবে। সুতরাং পরীক্ষার সম্ভাবনা কিন্তু হচ্ছেই এবং এই পরীক্ষাগুলো হচ্ছেই। আমরা এটাই ধরছি এবং আপনারাও মানসিকভাবে প্রস্তুতি নিন যে পরীক্ষা কিন্তু হচ্ছেই। এই পরীক্ষা আটকানোর আপাতত কোনো রাস্তা আছে বলে মনে হয় না। যদিও বলা হচ্ছে যে একটা রিভিউ পিটিশন দাখিল হবে। সেই রিভিউ পিটিশনে কিন্তু আ কতটা কি হবে সেটা আন্দাজ করাও মুশকিল এবং রিভিউ পিটিশনের আ উম আ যে রিভিউ পিটিশনে এরকমটা হতে পারে যে বিচারটাকে খতিয়ে দেয়। কিন্তু উপযুক্ত প্রমাণ যদি না থাকে এবং যেভাবে পয়েন্টগুলোকে একদম রায় হিসাবে উল্লেখ করেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে রিভিউ পিটিশনে এটার এই রায় চেঞ্জ হওয়ার খুব সম্ভাবনা কম। সুতরাং পরীক্ষা হবে এটা এক প্রকার নিশ্চিতভাবে ৯৯% ভাবে বলা যেতে পারে যে পরীক্ষা হচ্ছেই। মানসিকভাবে প্রস্তুতির জন্য সবার কাছেই আমি আবেদন করছি। আমরা কিন্তু পরীক্ষা হবে এটাই ভাববো। আচ্ছা এবার আসি পরের প্রশ্নে। এটা একটা জটিল প্রশ্ন সবাই প্রশ্ন করছেন। আ এবার কারা বুঝতে পারবেন? কারা বুঝতে পারবেন আমি দেখুন এখানে এখানে কয়েকটা ভাগ করে নিয়েছি। ২০১৬ র যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, ২০১৬ র অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, ২০১৬ সালে পরীক্ষায় বসেছেন অথচ চাকরি পাননি এরকম আ প্রার্থীরা এবং সকল চাকরি প্রার্থীরা। মানে কারা পরীক্ষায় বসতে পারবেন? নতুন পরীক্ষা যদি হয়। আমরা কিন্তু ২০০০ মানে এখন এই ২০২৫ এ যদি পরীক্ষাটা হয় তাহলে কারা বসতে পারবেন? তাহলে এবার দেখুন আমরা যখন রায়টা দেখেছি, আপনারা সবাই রায়টা দেখেছেন কমবেশি। সেখানে কিন্তু বলা আছে বা সবাই জিজ্ঞেসও করতে যাচ্ছেন যে শুধু কি যোগ্য শিক্ষকরা বা শিক্ষাকর্মীরাই বসবে ২০১৬ সনের? এটা কিন্তু নয়। আমরা রায়টা যখন দেখেছি রায়টাতে ক্লিয়ারলি এবং স্পষ্টভাবে বলা ছিল যে নতুন কিন্তু ভাবে পরীক্ষাটা নিতে হবে। এবং সেটা কোনোভাবেই রি-এক্সাম বলেনি। অর্থাৎ রি-এক্সাম বলেনি অর্থ হচ্ছে যে ওই পরীক্ষাটাই যে আবার হবে এরকম কোথাও কিন্তু আভাস নেই। বরং ফ্রেশ এক্সাম হবে সেটারই কথা কিন্তু বলা আছে। ফ্রেশ কথাটা উল্লেখ করা আছে। সেক্ষেত্রে শুধু ২০১৬ র যোগ্য শিক্ষক শিক্ষিকারা এনারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এমনটা নয়। এবং আরেকটা ব্যাপার ২০১৬ র যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তো বসতে পারবেনই না। তাদের তো একদমই ব্যান্ড করে দেওয়া আছে যে তারা কোন রকম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আচ্ছা, এবার তাহলে ২০১৬ র যে যারা পরীক্ষায় বসেছেন তারা যারা চাকরি পাননি, অবশ্যই তারা পরীক্ষায় বসতে পাবেন। এবং তার সাথে কিন্তু এখন অবধি যারা যোগ্য সকল চাকরি প্রার্থী তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন বলে মনে হচ্ছে। কারণ এই পরীক্ষা যখন ফ্রেশ হবে তখন সেই পরীক্ষাতে যদি কোনোভাবে ২০১৬ র শুধু ক্যান্ডিডেটদের যারা ছিলেন, যাদের এডমিট কার্ড আছে, তাদের যদি পরীক্ষায় বসতে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের থেকে সেই আ
মানে পরীক্ষা ব্যবস্থাটাকে মানা হবে না, বা অনেকেই মানতে চাইবেন না, বা এর এগেইনস্টে কেস হবে। হ্যাঁ, সেটা কিন্তু সম্ভবত আর সেভাবে হবে না, বা আমরা তার থেকেও বড় ব্যাপার বলবো যে সুপ্রিম কোর্টেও কিন্তু সেটা বলা নেই যে শুধুমাত্র রি এক্সাম। বলছে যে এক্সাম দিয়ে সমস্ত সেই যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে কিন্তু আবার নিয়োগ করতে হবে, এবং ফ্রেশ এক্সাম। সেক্ষেত্রে সকল চাকরি প্রার্থীরাই এখন অব্দি যারা নতুন পুরনো সব মিলে আছেন, তাদের কিন্তু চাকরিতে বসতে পারবেন। এবার ব্যাপারটা হচ্ছে যারা সে সময়কার পরীক্ষায় বসেছেন, এবার দেখা গেল তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের সে সময়টায় যে এজ লিমিটটা ছিল সেই এজ লিমিটটা পার হয়ে গিয়েছে, এখন তাদের আরো দেখা গেল ২-৩ বছর বেশি হয়ে গিয়েছে। ৪০ বছর অব্দি বসতে পারবে, সেক্ষেত্রে দেখা গেল মানে ছাড়টার দিয়ে আমি বলছি ৪০ বছর অব্দি বসতে পারবে, সেক্ষেত্রে দেখা গেল আরো ৩ বছর হয়ে গেছে। এবার এই এজ রিল্যাক্সেশনটা কিন্তু, অর্থাৎ তাকে কিন্তু ৪৩ বছর অব্দি বসতে দেওয়া হবে। যার ক্ষেত্রে যেরকম, যদি কারো ক্ষেত্রে সেটা ৩২ থাকে, সেটা সেক্ষেত্রে তাকে আরো যদি ৩ বছর বেশি হয়ে থাকে, তাকে ৩২ অব্দি তাকে অর্থাৎ আরো ৩ বছর রিল্যাক্সেশন সে পাবে। অর্থাৎ ১৬ সালে যারা চাকরিতে বসেছেন তাদের যদিও বয়সটা এখন শেষ হয়ে গিয়েছে, সেই বয়সে তারা যদি এই ১৬ সালের এডমিট কার্ডটা দেখাতে পারেন বা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন যে আমি হ্যাঁ পরীক্ষা দিয়েছিলাম, তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেই পরীক্ষার্থীটা, সেই ১৬ সালের ক্যান্ডিডেটটা এজ রিল্যাক্সেশনটা পাবেন। কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী, অর্থাৎ যাদের বয়স এখন যারা ওই ওই সময়টা পরীক্ষা দেননি, তারা কিন্তু রিল্যাক্সেশনটা পাচ্ছেন না এখন যদি তারা পরীক্ষা দিতে চান। এবার যারা নতুন আছেন, যারা এখন পড়াশুনো করছে, বিএড করা, এমএ কোয়ালিফাইড, বিএ করা, যারা এইরকম পরীক্ষার্থী আছেন যারা এখন পরীক্ষায় বসবেন, তারা কিন্তু সকলেই এই পরীক্ষায় বসবেন বলে ধরা হচ্ছে। এবং আহ, এটাই মোটামুটি সুপ্রিম কোর্টের রায়টা থেকে এটা মোটামুটি স্পষ্ট যে হ্যাঁ এই পরীক্ষাতে সবাই আহ, বসতে পাচ্ছেন। শুধু ১৬ সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মী নয়, এবং ১৬ সালে সবাই যারা পরীক্ষায় বসেছেন তারাই নয়, তার বাইরে বাকি সবাই এই পরীক্ষাতে কিন্তু বসতে পাচ্ছেন। এটা মোটামুটি ভাবে ধরে নেওয়া হচ্ছে, এবং তাই হবে, আশা করি তাই হবে। তো সেভাবেও কিন্তু সকলকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, কারণ এই পরীক্ষা দেওয়ার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আগে থেকেই নিতে হয়, আমরা সবাই জানি। এবং যেহেতু অনেকদিন থেকে পরীক্ষা হচ্ছে না, সেহেতু এখন একটা পরীক্ষা নেওয়া বা এখন একটা পরীক্ষা আহ, হবে, এটা কিন্তু সবাই চাইবে, সব পক্ষ থেকেই চাওয়া হবে। তাই এই পরীক্ষা কিন্তু হচ্ছে বলেই আশা করা যায়। যদি এই পরীক্ষাটা হয়ে যায় তাহলে কিন্তু আবার অনেকটা যে ইমেজটা ব্যাকফুটে সবারই চলে গিয়েছে, সেটা কিন্তু আবার আবার হয়তো কিছুটা পুনরুদ্ধার হবে। তাই একটা পরীক্ষা কিন্তু আমরা ইমিডিয়েট দেখতে পাচ্ছি, এবং আমরা মনে হচ্ছে পরীক্ষাটা ইতিমধ্যেই হবে, বা সার্কুলেশনও ইতিমধ্যে হবে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, এবার আসি, চলুন পরের প্রশ্নটা একটু দেখে নিই। পরীক্ষা হলে কাদের বেশি লাভ, মানে কারা বেশি লাভবান হতে পারেন? আচ্ছা, ২০১৬ সালে চাকরিপ্রাপ্ত শিক্ষকরা, নাকি ২০১৬ সালে চাকরি পাননি এরকম চাকরি প্রার্থীরা, না নতুন চাকরি প্রার্থীরা? কারা লাভবান হবেন বেশি, বা কারা লাভবান হবেন বেশি? আচ্ছা, এবার দেখুন, এই প্রথম পয়েন্টটা নিয়ে যদি আমরা আলোচনা করি যে ২০১৬ সালে যারা চাকরি পেয়েছেন, তারা হঠাৎ করে তাদের চাকরিটা চলে গিয়েছে। এবার সেই চাকরি চলে যাওয়া অবস্থায় তারা কিন্তু অনেকটা মানসিকভাবে বিধ্বস্ত। সেই বিধ্বস্ত থেকে তাদেরকে কিন্তু অনেকটা ফাইট করতে হচ্ছে। কিসের এগেইনস্টে ফাইট করতে হচ্ছে? ফাইট করতে হচ্ছে কিন্তু যে চাকরিটা থাকবে কিনা, এরকম একটা অবস্থাতে এখন তারা আছেন। তাহলে তারা কি চাইবেন? তারা কিন্তু সবসময় চাইবেন যে সেই চাকরিটাকে টিকিয়ে রাখার, কোন ক্রমে টিকিয়ে রাখার তারা কিন্তু ফাইট করতে চাইবেন। এবং যখনই একটা সার্কুলার দিয়ে দিবে, তারা কিন্তু মানসিকভাবে দেখা যাবে যে অনেকটা ব্যাকফুটে চলে যাবেন। কারণ এই কয়েকটা বছর চাকরি করার পরে সেই ওই সিলেবাস ধরে আবার সেই পড়াশোনা করাটা, এটা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। এই ২০১৬ সালের যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন, যাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে, তারা কিন্তু চাইবেন না হুট করে পরীক্ষা দিতে, বা সিট পাবেন কিনা তার মধ্যে এই সন্দেহটা কিন্তু থাকবে। বা অনেকে অনেক রকম পারিবারিক ব্যাপারে জড়িয়ে গিয়েছেন, অনেক দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে, পরিবার হয়েছে, এরকম বিভিন্ন সমস্যার সঙ্গে কিন্তু তাকে সব সময় যুঝতে হবে। সেক্ষেত্রে পড়ার স্কোপটা কিন্তু তার খুব কম হবে। এবং হ্যাঁ, পেতে পারেন, পাবেন না যারা, পাবেন না কেন, পেতেই পারেন সেই সব যারা শিক্ষক আছেন। কারণ আহ, অনেকেরই হয়তো সেই
পড়াশোনার সঙ্গে লেগে আছেন, পড়াটাকে ভালোবাসেন, অনেক কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে তারা কানেক্টেড আছেন, বা অনেকের মধ্যে জেদ ধরে আছেন যে চাকরি, আমাকে এই চাকরিটা ফিরে পেতেই হবে। তবে আমি সব যাদের চাকরি হারিয়ে গেছে সব চাকরি হারানো ভাই বোনদের বলবো যে আপনারা সেই জেদটা ধরে রাখুন, কারণ আপনাদের আবার চাকরিটা ফিরে পেতে হবে। একটা সামাজিক অসম্মান কিন্তু হয়ে গেছে যে না, এনাদের চাকরিটা চলে গেছে। আপনারা যদি আবার পরীক্ষা দিয়ে চাকরিটা পান, খুব জেদ ধরে চাকরিটা পান, তাহলে কিন্তু আবার সেই সামাজিক সম্মানটা ফিরে পাবেন, এবং শুধু সম্মানটা ফিরে পাবেন না, অনেকটা বেশি সম্মানের সঙ্গে ফিরে পাবেন। কারণ যারা মনে করছে যে না, আপনারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তখন তাদেরকে আপনারা দেখিয়ে দিতে পারবেন যে না, আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আবার ফিরে পেতে পারি। আমাদের যে আমাদের আহ, ইয়ে মানে গৌরবটা নষ্ট হয়ে গেছিল, সেটা কিন্তু আমরা যোগ্যভাবেই চাকরি দিয়ে আবার পেয়েছি। সুতরাং আপনারা ভেঙে পড়বেন না, ভেঙে না পড়ে আবার লড়াই করার জন্য প্রস্তুত হন, পরীক্ষার জন্য প্রস্তুত হন। এবং অবশ্যই চাইবো যারা চাকরি পেয়েছেন, যোগ্যভাবে পেয়েছেন, তারা আবার চাকরি পান। আপনাদের মনের মধ্যে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে নিয়ে মানসিকভাবে খুব স্ট্রং থেকে এই জায়গাটাকে আপনারা ঠিক করুন যে আপনারা মানসিকভাবে প্রস্তুত যে পরীক্ষা দেবই, এবং পরীক্ষা হচ্ছেই, পরীক্ষা দিয়ে আবার সেই গৌরবটা ফিরে পাবো। যদি এখন হুট করে আবার এই পুরনো চাকরিটা কোনো ক্রমে আহ, সমস্যা টিকে যায়, কিন্তু দেখা গেল একটা সময় আবার এটা নিয়ে প্রশ্ন তৈরি হবে। সুতরাং সেই জায়গাটায় না থেকে আমার মনে হয় আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা সহ আবার ফিরে আসা, গর্বের সঙ্গে ফিরে আসা, সেটাই আমার সেই 2016 সালের হারানো ভাই বোনদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এটা কিন্তু আমার দিক থেকে আমি বলছি। তবে খুব কষ্টসাধ্য ব্যাপার, অনেকটা খাটনি করতে হবে, অনেক কিছুর সঙ্গে আহ, যুদ্ধ করতে হবে। তবে ইচ্ছে করলে কিন্তু আপনারা সেটা পাবেন। আচ্ছা, এবার আসছি 2016 সালে যারা চাকরি পাননি, এরকম চাকরি প্রার্থীরা। এবার দেখা গেল 2016 সালে চাকরি পাননি, পরীক্ষা দিয়েছেন, চাকরি পাননি, অনেকে এখনো পথে বসে আছেন, আন্দোলন করে যাচ্ছেন। এরা কিন্তু একটা কঠোর মানসিকতা এদের মধ্যে আছে। এরা কিন্তু লড়াই করতে জানে, এরা লড়াইয়ের মাঠ এখনো ছাড়েনি। এরা পড়াশোনার সাথে সাথে কিন্তু এখনো রিলেভেশন করেই যাচ্ছেন, এখনো অনেক পথ ওরা হেঁটেছেন। ওরা জানে কি করে চাকরিটাকে আদায় করতে হবে, ওদের কিন্তু মানসিক দৃঢ়তা অনেক বেশি। এবং আমি এটাও বলবো যে এই মানসিক দৃঢ়তা তাদের কিন্তু যোগ্যতার পরিচয়। অর্থাৎ ওরা কিন্তু চাকরি পায়নি, কিন্তু ওরা জানে যে ওরা যোগ্য, এবং যে কোনো সময় চাকরি পাওয়ার মতো অবস্থাতে ওরা আছেন। এদের কিন্তু এদের আহ, মানে এদের অবস্থাটা অনেকটা উন্নত, অনেকটা ডেভেলপড। এবার হ্যাঁ, যারা চাকরি পাননি, এবার দেখা গেল সেই চাকরি 2016 সালে পরীক্ষা দেওয়ার পর আর চাকরি পাননি, অন্য প্রফেশনে ঢুকে গেছেন, কেউ ব্যবসা করছেন বা অন্য কোনো জায়গাতে চলে গেছেন, তাদের পক্ষে কিন্তু সেই জায়গাটা ফিরে আসা সম্ভব নয়। কিন্তু যারা চাকরি পাননি কিন্তু এই জায়গাটার সঙ্গে লেগে আছেন যে না, আমাকে চাকরি একটা দখল করতেই হবে, তাদের কাছে কিন্তু সত্যি এটা একটা গোল্ডেন চান্স, তারা কিন্তু পেতে পারেন। কেন পেতে পারেন বলছি, যে 2016 সাল থেকে এই যে এই লড়াইটা লড়াইটা ক্রমাগত করে যাচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, নতুনদের থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন, আপনাদের সিলেবাসটা অনেক ভালোভাবে পড়া আছে। তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গোল্ডেন চান্স যে আপনারা সেই জায়গাটাকে আহ, খুব সহজেই পেতে পারেন। কারণ 2016 সালের যদি চাকরি প্রার্থীরা কোনো কারণে যারা চাকরি পেয়েছেন, তারা কোনো কারণেই যদি কোনো ব্যাকফুটে চলে যান যে না, লড়াই করতে পারছে না, বিভিন্ন সামাজিক প্রবলেমের জন্য, বিভিন্ন পারিবারিক প্রবলেমের জন্য পাচ্ছেন না, আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন চান্স। সেক্ষেত্রে আপনারাই কিন্তু এগিয়ে গিয়ে সেই জায়গাগুলোকে দখল করতে পারবেন। এবার আসছি যে তাহলে এটা কিন্তু মানে এই জায়গাটাতে, অর্থাৎ 2016 সালে চাকরি পাননি, এখন পরীক্ষাতে বসবেন, এরকম প্রার্থীকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করছি। অর্থাৎ যারা পড়াশোনার সঙ্গে আছেন এবং যারা পড়াশোনার সঙ্গে জড়িত নেই। পড়াশোনার সঙ্গে যারা জড়িত আছেন তাদের গোল্ডেন চান্স। যারা পড়াশোনার সঙ্গে জড়িত নেই, পড়াশোনাটাকে ছেড়ে অন্য কিছু জীবিকা অর্জন করেছেন, তাদের পক্ষে কিন্তু এটা পাওয়াটা অনেকটা অসম্ভব। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এইসব ক্যান্ডিডেটদের পরীক্ষায় বরং পরীক্ষায় দিকে নজর না দিয়ে তারা যে প্রফেশনে আছেন, তারা যদি সেই প্রফেশনটাকে আরো এগিয়ে যেতে চান, অনেকে হয়তো শখে বুঝতে পারেন, কিন্তু যারা কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার বলছি সেটা কিন্তু গোল্ডেন চান্স। এবার আবার নতুন চাকরি প্রার্থীরা, এবার দেখুন নতুন চাকরি প্রার্থীরা কিরকম, যারা 10 বছর ধরে দেখা গেল 16 থেকে এই 2025 একবারও পরীক্ষা দিতে পারেননি, তাদের ক্ষেত্রে কি হবে, তারা দেখুন একবারও পরীক্ষা দিতে পারেননি মানে আপনার কিন্তু কোনো পরীক্ষার অভিজ্ঞতা নেই। তার মানে এ নয় যে আপনারা পাবেন না, আপনারাও পেতে পারেন। তবে সেক্ষেত্রে কি হবে, একটা অভিজ্ঞতা কিন্তু আপনাদের সেক্ষেত্রে অভিজ্ঞতায় পিছিয়ে আসবেন।
এই কারণে অভিজ্ঞতাতে পিছিয়ে আসবেন যে পরীক্ষায় বসেননি, এবং একটা পরীক্ষায় বসে পরীক্ষা না পাওয়ায় যে একটা যন্ত্রণা বা যে একটা আহ, আঘাত, সেই আঘাতটা কিন্তু এখন আপনাদের মধ্যে ঢোকেনি। এই চাকরি পেতে গেলে কিন্তু এই এরকম ধাক্কা যারা পায় তাদের কিন্তু চাকরি পাওয়াটা সহজ হয়। সুতরাং আপনারা যদি এটাকে খুব ঠান্ডা মাথায় নেন যে না হ্যাঁ একটা পরীক্ষা দিচ্ছি, হয়তো পেয়ে যাব, সেক্ষেত্রে আপনাদের কিন্তু লড়াইয়ে পিছিয়ে থাকতে হবে। আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে যদি আপনারা একদম আদা জল খেয়ে লাগেন যে না আমরাও সেই সবার সঙ্গে ফাইট করব, আহ, তাহলেই কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই যে এই ভাইয়েরা যারা চাকরি পাননি কিন্তু নিজেদের যোগ্য বলে এখনো লড়াই করে যাচ্ছেন, তারা কিন্তু অনেকটা এগিয়ে। আপনাদের কিন্তু সেই জায়গাটাকে তুলতে হবে, অভিজ্ঞতাটাকে বাড়াতে হবে, বিভিন্ন ভাবে পড়াশুনো করে করে সেই জায়গাটাকে এই অভিজ্ঞ ভাইদের সঙ্গে এক সারিতে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব। কারণ এখানে আমরা উপরের ক্যাটাগরি দুটোতে দেখছি, উপরের ক্যাটাগরি দুটোতে কিন্তু আহ, যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ আছেন। তবে আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই, কারণ এরকম যদি পরীক্ষায় আপনারা একটাতে বসেন, যদি আপনাদের সেই চাকরিটা হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো। এবং যদি আপনারা পড়াশুনো করেন, আপনাদের মেধার ভিত্তিতে আপনারা পান, আপনাদের পরিশ্রমের ভিত্তিতে পান, তাহলে অবশ্যই সাধুবাদ। তবে পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে হবে, আমরা আশাও করছি যে পরীক্ষা পদ্ধতিটা এবার যথেষ্ট ভালো হবে। এরকম চাকরি পেয়ে আবার সেই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটাতে হবে না, যেটা আমাদের 2016 সালের চাকরিপ্রাপ্ত ভাই এই বোনেরা যে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেরকম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আশা করি আর কাটাতে হবে না। এবার আসি পরের প্রশ্নে। আচ্ছা, সিলেবাস কি হতে পারে? আগে সিলেবাস থাকবে না সিলেবাস বদল হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করছেন যে পড়াশোনা তো একটা আরম্ভ করলাম, আপনি বললেন হ্যাঁ একটা হওয়ার সম্ভাবনা, বা সবাই বলছে একটা পড়াশোনা হওয়ার সম্ভাবনা, তো সিলেবাস কি হবে? এক্ষেত্রে কিন্তু আগের সিলেবাসই থাকবে, কারণ এই অল্প সময়ের মধ্যে নতুন সিলেবাস তৈরি করতেও যাবে না, এসএসসি তে কমিশন থেকে নতুন সিলেবাস হবে না, এর আগের সিলেবাসেই পরীক্ষা হবে, এটাই আশা করা যায়। সিলেবাস বদল করলে আবার বিভিন্ন রকম সমস্যা রাইজ করে যাবে। আমার মনে হয় না যে সিলেবাস বদল করার মতো একটা রিস্ক হতে পারে। তো সেই ক্ষেত্রে ধরেই নেওয়া যেতে পারে আগে সিলেবাস থাকছেই। এবং আমাদের যেহেতু তাছাড়া সার্কুলার হয়নি এখনো, সেহেতু আগে থেকেই আমরা বলবোও না যে সিলেবাস চেঞ্জ হবে। যদি সার্কুলারের মধ্যে সিলেবাস চেঞ্জ হয়, তখন সেটা আপনারা সেভাবে প্রস্তুতি নিবেন, কিন্তু এখন আগের সিলেবাস দেখে পড়তে থাকুন, নিশ্চিন্তে পড়তে থাকুন, পড়াশোনাটা আরম্ভ করতে থাকুন। এবং এরকম গোল্ডেন চান্স খুব কম পাওয়া যায়, কারণ এবার কিন্তু পোস্ট অনেকটা বেশি হওয়া উচিত, এবং পোস্ট বেশি হবেও। স্কুলগুলোতে যে অবস্থা, সেই যদি অচল অবস্থাটা কাটানোর মানে দরকার হয়, তাহলে কিন্তু অনেক বেশি পোস্ট হওয়া উচিত, অনেক নিয়োগও দরকার। তাই পোস্ট বেশি হবে আশা করা যেতে পারে। আহ, সেই পোস্টে পরীক্ষা দিয়ে আপনারা অনেকেই যারা যোগ্য তারা চাকরি পান। এবং অসৎ উপায়ে তো কখনোই অবলম্বন করা উচিত নয়। একজন অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে বা একদল অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে সবার ভাগ্যে যে আহ, মানে যন্ত্রটা নেমে আসলো, সেরকম না হোক কারো ভাগ্যেই। ঠিক আছে, এটাই আশা করছি। তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সবাই সেভাবে প্রস্তুতি নিন। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blowing Birds and stay tuned.